নীলফামারীতে স্বজনদের কাছে কুমিল্লায় নিহত শ্রমিকদের মরদেহ হস্তান্তর, নিহতদের পরিবারকে 1 লাখ ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়। কুমিল্লায় বেশিরভাগ ইটভাটায় স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা, থাকছেন ঝুপড়ি ঘরে, ভুগছেন নিরাপত্তাহীনতায়। অলি আর্টিজান সহ বিভিন্ন জঙ্গি হামলায় পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে শরীফুল। চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতারের পর র্যাবের ব্রিফিং। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা কমাতে কাজে আসছে না কোনো উদ্যোগ, অবৈধ পার্কিং আর ফুটপাত দখল চলছেই। জনসচেতনতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবং কাস্টমস দিবসের র্যালি সহ নানা আয়োজন। 48 বছরেও যুগোপযোগী হয়নি কাস্টমস অ্যাক্ট, ডিজিটাল সংযোগ স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। কুমিল্লার 14 গ্রামে ইটভাটায় ট্রাক চাপায় নিহত 13 শ্রমিকের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একই এলাকার 13 তরুণের এমন মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় নীলফামারী জেলা প্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ি ফিরেছে প্রিয়জন, তবে কফিনবন্দি হয়ে। নীলফামারীর জলঢাকার বাতাস ভারী হয়ে উঠেছে স্বজনদের কান্নায়। কুমিল্লা থেকে নিহত শ্রমিকদের লাশবাহী গাড়িটি শনিবার সকালে পৌঁছায় নীলফামারীতে। পরে কর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। বাড়ির ছেলেটির লাশ পেয়ে শোকে কাতর হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ছোট ছেলে, আমি ফাটাই নাই বাবা, চুপ করে গেছে, চুপ করি। এখানে সর্দার আছে, সর্দার চুপ করে নিয়ে গেছে টাকা দিয়া। ওরা তো সবাই জীবিকার জীবন ইয়ার জন্য গেছে। এই ছেলেটা এবার জিএসসি পরীক্ষা দিয়েছে, পরিবার গরিব বিধায় তো গেছে। এখন এরকম একটা জীবন আমাকে দেখে আসলে খুবই খারাপ লাগতেছে। একজন ভাই মারা গেল, একজন ভাগিনা মারা গেল, একজন শালাতো ভাতিজা মারা গেছে। একসাথে এত লাশ, আমরা এইরকম শোক আসলে মেনে নিতে পারতেছি না। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 20,000 টাকা, শীত বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে 1 লাখ টাকা করে ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। সরকারিভাবে সৎকারের জন্য, লাশ দাফন কাফনের জন্য প্রাথমিকভাবে যে সরকারের যে আর্থিক সাহায্য ছিল 20,000 টাকা করে, সেটা আমরা দিয়েছি। সরকারের সামনে যে সব মানবিক সহায়তা থাকবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা থাকবে, তারা আমাদের সরকারের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে, এর আওতায় আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবো। গতকাল কুমিল্লার 14 গ্রামের ঘোলপাশা এলাকায় ইটভাটায় কয়লা নামানোর সময় ট্রাক উল্টে শ্রমিকদের মেসে পড়ে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা 13 শ্রমিক নিহত হন, আহত হন 2 জন। এ ঘটনায় শনিবার সকালে নিহত রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদী হয়ে কুমিল্লার 14 গ্রাম থানায় মামলা দায়ের করেন। সময় সংবাদ, নীলফামারী। কুমিল্লার বেশিরভাগ ইটভাটায় স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা, থাকছেন ঝুপড়ি ঘরে, সারাক্ষণই ভুগছেন নিরাপত্তাহীনতায়। এদিকে ইটভাটাগুলোর বিরুদ্ধে নানাভাবে দূষণের অভিযোগ উঠলেও পরিবেশ ছাড়পত্র পাওয়ার দাবি করেছে তারা। পরিবেশ আন্দোলন কর্মীরা বলছেন, কাগজে কলমে ছাড়পত্র থাকলেও বাস্তবে পরিবেশ বিপর্যয়ের সব উপকরণ দিয়ে চলছে ইটভাটাগুলো। আতিয়ার সজল ও বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন ইটভাটার শ্রমিকরা। ইটভাটার পাশের ঝুপড়ি ঘরে থাকা শ্রমিকেরা পাচ্ছেন না জীবন ধারণের ন্যূনতম সুযোগ সুবিধা। কুমিল্লার অধিকাংশ ইটভাটাগুলোর চিত্র এমনই। শুক্রবার 14 গ্রামের 16পাশা এলাকায় ট্রাক উল্টে কাজী অ্যান্ড কোম্পানি ইটভাটার ঘুমন্ত শ্রমিকদের উপর পড়লে 13 জন নিহত হন। এ দুর্ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে ইটভাটার শ্রমিকদের মধ্যে। আর কোনো ব্রিক ফিল্ডে যাতে রাস্তার কাছে এরকম ঘর যাতে না দেওয়া হয়, আমরা আতঙ্কিত খুব। একটা আমাদের মতন ওরও তো একটা শ্রমিক। এদিকে ইটভাটার ধোঁয়ায় মরে যাচ্ছে সবুজ গাছগাছালি, হুমকির মুখে পরিবেশ, ধ্বংস হচ্ছে ফসলি জমি, বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্যহানি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, গাছপালার ক্ষতি হচ্ছে, শ্বাসকষ্ট হয়,
তারপরে চলাফেরা তো অবশ্যই কষ্ট হয়, এমনকি আমাদেরকে যেন কৃষিকে তো আমাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়। ইটভাটা মালিক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, বেশিরভাগ ইটভাটাতেই আধুনিক পদ্ধতিতে ইট তৈরি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সমস্ত নিয়ম কানুন মেনেই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতেছি। ধোয়া যেটা, সেটা তো আমরা সরকার অনুমোদিত জিগজাগ ভাটা বা অন্য প্রযুক্তির আধুনিক ভাটাগুলোকে আমরা ছাড়পত্র দিয়ে থাকি। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বললেন, নিয়মনীতি মানা ও শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়টি নিশ্চিতে ইটভাটাগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মালিকরা যাতে শ্রমিকদের যথাযথ আবাসন এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আমাদের ভ্রাম্যমাণ আদালত তৎপর থাকবে। তবে পরিবেশ আন্দোলন কর্মীর অভিযোগ, কাগজে কলমে ছাড়পত্র থাকা এবং আধুনিক বলা হলেও বাস্তবে এর কোনো মিল নেই। তারা যে কথাগুলি বলেন এটি একটি অফিসিয়াল কথার মতো, কিন্তু প্রকৃত অর্থে আমরা দেখি আমাদের সড়ক মহাসড়কের পাশে এমনকি ফসলি জমির নষ্ট করেও সেখানে ব্রিকফিল্ড তৈরি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় আঞ্চলিক সড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩৩৩টি ইটভাটা রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার সর্বশেষ পলাতক আসামি শরীফুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সে নতুন সদস্য সংগ্রহ ও পলাতক আসামিদের একত্রিত করে জিএমবিকে পুনরায় সংগঠিত করতে তৎপরতা চালাচ্ছিল বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি আরও জানান, বিভিন্ন হামলায় পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন শরীফুল। হলি আর্টিজানের যে সর্বশেষ পলাতক আসামি সেও আটককৃত হলো এবং ডক্টর রেজাউল করিম হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি সেও পলাতক ছিল, সেও গ্রেপ্তার হলো। আর আরেকটি বিষয় হচ্ছে যে পলাতক জঙ্গিরা তারা আবার চেষ্টা করেছিল জেএমবির যে নেতৃত্ব শূন্যতায় ভুগছে, জেএমবির যে নতুন ধারা সৃষ্টি হয়েছিল সেখানে যারা আছে তারা অধিকাংশই বিভিন্ন অভিযানে নিহত হয়েছে এবং আটককৃত হয়েছে। তারা চাচ্ছিল যে আবার জেএমবিকে পুনরায় সুসংগঠিত করার জন্য। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যে আগ্রহী নয় সে বিষয়টি স্পষ্ট, তবে বাংলাদেশ এখনও আশাবাদী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, এখনও বিকল্প কোনো পরিকল্পনা নিয়ে ভাবছে না সরকার। সহায়তা করছে না, এটা তো আপনারা দেখছেন, আমরাও দেখছি। আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম, তারা একেবারে চুপ করে আছে। বিশেষ করে মায়ানমারে যে কন্ডিশনিং এনভায়রনমেন্ট হওয়া উচিত সেইটা এখনও তৈরি হয়নি। এই প্রেক্ষিতে আমরা নতুন করে চিন্তা ভাবনা করব। তবে আমরা সবসময় আশাবাদী, বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা যেগুলো ওয়াদা করেছে সেগুলো করবে। আর না হয় আমরা চিন্তা করব কিভাবে কি করতে পারি। আমরা নতুন কোনো চিন্তা এখনো আমাদের আসেনি। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা কমাতে নেয়া কোনো উদ্যোগেই সফল হচ্ছে না। বন্ধ করা যাচ্ছে না পথচারীদের এলোমেলো চলাচল, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলও। বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত স্থানের বাইরে যাত্রী ওঠানামা, যাত্রী তুলতে প্রতিযোগিতা ও রাস্তা ফাঁকা পেলেই যানবাহনগুলোর বেপরোয়া গতি রাজধানীর সড়কে বিশৃঙ্খলার প্রধান কারণ। ডিএমপির দাবি, সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে কাজ চলছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। যাত্রী ওঠানামার জন্য জায়গা নির্ধারণ করে দেয়া থাকলেও পুরো পথেই বাস স্ট্যান্ড বানিয়ে রাখে গাড়িগুলো। রাজপথে সব নিয়ম নীতিকে উপেক্ষা করে চলাকেই রীতিতে পরিণত করেছে এসব পরিবহন। অনেক ড্রাইভার আছে রাস্তায় ফাতলামি করে চালায়, ডাইনে বামে লয়া গাড়ি লাগায় দেয়। বাচ্চা নিয়ে যাচ্ছি, মানে ভয় তো লাগতেছে যে না পিছন থেকে ধাক্কাই দিবে কিনা, পড়ে যাবো কিনা। কে কারা গাড়ি টান দিব, বিশেষ করে হুন্ডা লাগাবে। ট্রাফিক সপ্তাহ পক্ষ কিন্তু আজকে না, কয়েক মাস আগেও কয়েকবার হয়েছে। সচেতনতা আসলে আমাদের এইভাবে এখনো বেড়ে ওঠে। পুলিশ ও সিটি কর্পোরেশনের বিচ্ছিন্ন অভিযান যখন সফল হয়নি, তখন চলন্ত গাড়ির দরজা বন্ধ রাখা, চালক ও সহযোগীর পরিচয়পত্র কমপক্ষে 2 জায়গাতে প্রদর্শন, অনিরাপদ পারাপার বন্ধ সহ অবকাঠামো নির্মাণের 17টি নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। কিন্তু মোটরসাইকেলে চালক ও আরোহীর হেলমেট ব্যবহার ছাড়া আর কোনো ক্ষেত্রে তেমন কোনো সাফল্য আসেনি। প্রয়োজনীয় স্থানে পথচারীদের সুবিধাকে প্রাধান্য দিয়ে অবকাঠামো নির্মাণের দাবিও বারবার উপেক্ষিত থেকে গেছে। মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত সড়কে কমপক্ষে 1 কিলোমিটারের মধ্যে আর কোনো ফুটওভার ব্রিজ নেই। কয়েকটি জায়গাতে রয়েছে জেব্রা ক্রসিং। উঁচু কোনো বেষ্টনী না থাকায় এই জেব্রা ক্রসিংগুলো দিয়ে লোকজন তেমন পারাপার হচ্ছে না। এই পাশে যে রোডটা, এটা কিন্তু 2টা সিগন্যাল পার হয়ে তারপরে ফুটওভার ব্রিজ সাথে উঠতে হয়, সেই জন্য তার জীবনের নিরাপত্তাটা খুবই সংকীর্ণ। স্কুল স্টুডেন্টদের জন্য
যে আমরা আসা যাওয়া করি, এর জন্য একটা ব্রিজ আছে, কিন্তু ওইখান থেকে আমরা যে আসবো ওইখানে কোনো ওভারব্রিজ নেই। ওভারব্রিজে যাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা গাইডেড পথ থাকতে হবে। মাস ট্রানজিটের অবস্থা অত্যন্ত নাজুক। বাস সার্ভিস দিলে হবে না, এটার মেনটেন্যান্সের ব্যাপার আছে, এগুলোর পার্কিংয়ের ব্যাপার আছে, এগুলোর আপনার টিকেটিং ফ্যাসিলিটি ডেভেলপ করার ব্যাপার আছে, স্টেশনের ব্যাপার আছে, এগুলো কিছুই নাই। সংকেত উন্নতকরণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা প্রণোদনার ফলে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, এমন দাবি পুলিশের। অবকাঠামো যদি ঠিক হয়, ট্রাফিক রাস্তায় দাঁড়িয়ে হাত উঠাতে হবে না। শুধু এনফোর্সমেন্টই একক সমাধান না, পাশাপাশি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলেন, অবকাঠামো বলেন, এডুকেশন, এগুলো তো সব আছে। এই 8% রোডের মধ্যেও আমি শৃঙ্খলা আনতে পারি যদি আমার এই জায়গাগুলো যদি ঠিক করে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে স্থায়ী সমাধানের জন্য যাত্রী সুবিধা বাড়ানো, একীভূত কোম্পানির বাস চালু, অবৈধ যান ও লাইসেন্সবিহীন চালক যাতে রাস্তায় নামতে না পারে তা নিশ্চিত করা প্রয়োজন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এতক্ষণ ব্রিফিংয়ে যাওয়ার জন্য সংযুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এরই মধ্যে ব্রিফিং শেষ হয়েছে। আমরা চলে যাচ্ছি অন্য খবরে। সময় সংবাদে আরও দেখবেন। অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে জোর প্রস্তুতি। মেলা দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব হওয়ার আশাবাদ। কাস্টমস কর্মকর্তাদের দ্বারা ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে রাজধানীর সেগুনবাগিচা রাজস্ব ভবনের সামনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় কাস্টমসে অটোমেশনের ফলে রাজস্ব আদায়ে গতি এসেছে বলেও জানান তিনি। পরে সেখান থেকে রাজস্ব কর্মকর্তা ও চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। এবারের আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য স্মার্ট বর্ডার্স ফর সিমলেস ট্রেড, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট। কাস্টমস জনগণের সেবক হিসাবে কাজ করবে, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। জনসাধারণের জন্য এবং ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিস্থিতিতে কাস্টমস কাজ করবে। আমাদের জননিরাপত্তার জন্য কোনো হুমকি যাতে না হয়, আমরা যাতে অতি দ্রুত এবং সহজে কাস্টমস ক্লিয়ারেন্সগুলি করে দিতে পারি এবং সেগুলি হবে অটোমেটেড। এদিকে দীর্ঘ ৪৮ বছরও যুগোপযোগী করা হয়নি কাস্টমস অ্যাক্ট, হয়নি কাস্টমস হাউসগুলোর পুরো অটোমেশন। ফলে নানা জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাসের ঘটনা যেমন বাড়ছে, ঠিক তেমনি বন্ধ হচ্ছে না দুর্নীতি ও হয়রানি। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম ও বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধে বন্দর ও কাস্টমস সহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপন করতে হবে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়িত হলে অটোমেশন পূর্ণাঙ্গ হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করা এবং বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে ১৯৯৪ সালে কাস্টমস হাউসগুলোর অটোমেশনের কাজ শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড। তবে দীর্ঘ ১.৫ দশকেও শেষ হয়নি তা, ফলে বাস্তবায়ন হয়নি পেপারলেস গ্রিন কাস্টমসের স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন, বন্দর কাস্টমস সহ সংশ্লিষ্ট সব সংস্থার অনলাইনে অপরটির সঙ্গে সংযোগ বা সমন্বয় না থাকায় বিনা শুল্কে বন্দর থেকে পাচার হয়ে যাচ্ছে অনেক পণ্য। আমাদের পোর্টগুলিতে এখনো দেখুন যে এসএকুডা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। আমরা কাস্টমস টু কাস্টমস কোঅপারেশন এখনো করতে পারিনি, এখনো ঝুঁকি ব্যবস্থাপনা কিছুই হয়নি। যারা ওখানে মাল খালাস সেগুলো পরে শুনি যে বিএসটিআর মালামাল ওদের ক্লিয়ারেন্সারে মাল চলে গেছে। তার মানে কি, তার সাথে কানেক্টিভিটি নাই, ফ্রড ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্টের ভিত্তিতে মালটা গেছে। এই ধরনের যোগাযোগহীনতা অটোমেশন হাব টান দিয়ে স্মার্ট পোর্ট কখনো করা যাবে না। ব্যবসায়ীরাও বলছেন, অর্ধেক অটোমেশনের কারণে বন্ধ হচ্ছে না দুর্নীতি ও হয়রানি। এছাড়া ১৯৬৯ সালের কাস্টমস অ্যাক্টের অনেক ধারা যুগোপযোগী না হওয়ায় আমদানি রপ্তানিতে পোহাতে হচ্ছে জটিলতা। কাস্টমসের নিচের লেভেলে লোকদের মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, তাদেরকে পয়সা না দিলে ফাইল মুভ করে না। সেখানে দেখা যায় এমন এক মার পেচে এমন এক কথা লিখে দেয়, যেই
প্যাচ ছুটাইতে পারে আমাদের জান তেজপাতা। কাস্টমস অ্যাক্ট 1969-এর বেশ কিছু ধারার সাথে বর্তমানে যে নীতি, সেই নীতির সাথে কন্ট্রাডিক্ট করে। এইগুলি যদি সংশোধিত না হয় ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। গোটা ওয়ার্ল্ডের যদি যতগুলো ধাপ আছে এগুলি এখনো বাস্তবায়ন হয় না, এগুলি যদি বাস্তবায়ন হইতো তাহলে ই পেমেন্টের মাধ্যমে পেমেন্ট দিতে পারতাম, আমাদের জন্য আরো সহজ হতো। বর্তমান সংসদে সংশোধিত কাস্টমস অ্যাক্ট পাশ হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলছেন, ওয়ান স্টপ সার্ভিস দিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এই প্রকল্পটি চালু আছে। ইতিমধ্যে 39টি মন্ত্রণালয় এবং সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছি। অনলাইনে ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা তাদের ডকুমেন্ট সাবমিট করবে। আমরাই অনলাইনের মাধ্যমে অন্যান্য সংস্থাগুলির যাদের যাদের অনুমোদনের প্রয়োজন পড়ে তাদের কাছ থেকে আমরা এগুলি করায় নিয়ে আসবো। ওয়ান স্টপ সার্ভিসের মতো মানি লন্ডারিং এটার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছি। এনবিআর এর মোট রাজস্বে 30% আসে কাস্টমস শুল্ক থেকে। দক্ষ জনবল নিয়োগ ও কাস্টমস হাউসগুলো ডিজিটাল করা না হলে রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসের পক্ষ থেকে এই র্যালি বের করা হয়। এতে ব্যানার, ফেস্টুন ও নানা রং বেরঙের টি শার্ট পরে কাস্টমসের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ সরকারের নানা মেগা প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। ঘোড়ার গাড়ি, ব্যান্ড দল সহ বাংলার নানা ঐতিহ্য স্থান পায় র্যালিতে। কাস্টমস হাউস থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট যথাক্রমে মধ্যমায়ের দেশ এবং উন্নত বিশ্বে পদার্পণ করবে। তার জন্য আমরা ইন্টারনাল রিসোর্স কালেকশনের প্রতি অনেক মনোযোগ দিয়েছি। আমরা আমদানি শুল্ক আমরা আয় করতে চাই না। আমদানি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। চট্টগ্রাম 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের 48টি উপজেলা নির্বাচনের জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মার্চে ভোট গ্রহণের লক্ষ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার পর এখন চলছে কর্মকর্তা নিয়োগ এবং ভোট কেন্দ্র প্রস্তুতির কাজ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের 17টি উপজেলার মধ্যে কর্ণফুলী ছাড়া বাকি 16টি, রাঙ্গামাটির 8টি, বান্দরবনের 7টি, খাগড়াছড়ির 9টি এবং কক্সবাজারের 8টি উপজেলার মেয়াদ শেষ হয়েছে কয়েক মাস আগেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সময় অনুযায়ী নির্বাচন সম্ভব হয়নি উপজেলাগুলোতে। মেয়াদ পেরিয়ে যাওয়ায় এখন চলছে এসব উপজেলার নির্বাচন প্রক্রিয়া। ইতিমধ্যেই ভোট কেন্দ্র চূড়ান্তকরণের প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের অফিসাররা সার্বিক বিবেচনায় অনেক সক্ষম এবং তারা যে কোনো দায়িত্ব সম্পাদনে তারা প্রস্তুত আছে। স্থানীয় সরকারের অধীন হলো গত উপজেলা নির্বাচন থেকে চেয়ারম্যান পদে সরাসরি দলীয় প্রতীকে নির্বাচন করছেন প্রার্থীরা। এবারও সেরকমই হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের বিষয়ে উল্লেখ করে উপজেলা নির্বাচনে থাকছে না বিএনপি। তবে পুরোদমে মাঠে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমানে বাংলাদেশের নির্বাচন বলে কোনো কিছু আর নাই। যেখানে নির্বাচন নয় সেখানে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নটা আসছে কোত্থেকে? আমাদের প্রস্তুতি অলরেডি চলছে সব জায়গায়। আমরা দেখব আমাদের দলের ত্যাগী, যোগ্য এবং দলের জন্য নিবেদিত ছিল তাদেরকে আমরা মূলত নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের ভূমিকা রাখা উচিত বলে মনে করছেন এই নির্বাচন বিশ্লেষক। নির্বাচন কমিশন যে প্রশ্নবিদ্ধ হয়েছে তারও দায়িত্ব হচ্ছে সেই জায়গা থেকেই কাটিয়ে ওঠা এবং সবার একটা বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায় যাওয়ার জন্য নির্বাচন সেইভাবে পরিচালনা করা। 48টি উপজেলায় মোট ভোটার 60,96,000 আর ভোট কেন্দ্র থাকবে 2374টি। ভোটাররা প্রতিটি উপজেলায় একজন করে চেয়ারম্যান, একজন মহিলা সহ 2 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতিষ্ঠার 4 বছর পরও এখনও স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখেনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের 2টি কক্ষ ভাড়া নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। 2 বিষয়ে 4 ব্যাচের প্রায় 400 শিক্ষার্থী নিয়ে অনেকটাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই অঞ্চলের উচ্চশিক্ষার শীর্ষ প্রতিষ্ঠানটি।
রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পিছিয়ে পড়া পাহাড়ের জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে স্থাপিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আঞ্চলিক দলগুলোর নানান বাধা বিপত্তি কাটিয়ে 2015 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। শুরুতেই স্থায়ী ক্যাম্পাসের জায়গা না মেলায় শহরের শাহ উচ্চ বিদ্যালয়ের 2টি কক্ষ ভাড়া নিয়ে 100 শিক্ষার্থী নিয়ে শুরু হয় কম্পিউটার সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষা কার্যক্রম। 4টি ব্যাচে ভর্তি হওয়ার পরও এখনও নিজেদের ক্যাম্পাসে যেতে না পারায় হতাশ শিক্ষার্থীরা। একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হিসাবে আমার অবশ্যই একটা চাওয়া থাকতে পারে আমরা একটা ভালো ল্যাব পাবো, সেই ল্যাবে ভালো ফ্যাসিলিটিস থাকবে। ভার্সিটিতে অলরেডি 4টা ব্যাচ চালু হয়ে গিয়েছে, যদিও ক্লাসের সংখ্যা খুবই কম, ল্যাব সংখ্যাও কম। একটা ল্যাবও হয়, আবার ক্লাসও হচ্ছে, আমাদের অলরেডি ক্লাস হচ্ছে এখানে। তারপর শিক্ষকের সংকট তো আছেই। অনেক কাঠখড় পুড়িয়ে ভাড়া করা একটি কক্ষে কম্পিউটার ল্যাব স্থাপন করা হলেও নানান সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা অনেক ফ্যাসিলিটি পাচ্ছি না, যেমন কি আমাদের ক্যান্টিন নেই, আমাদের একটা ভালো লাইব্রেরি নেই। আমাদের লাইব্রেরিটা দেখতে গেলে স্কুল লাইব্রেরি অনেক ছোট। বিদ্যালয়ের ছাত্রাবাসটি এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রাবাস এবং একটি ভাড়া ভবনেই চলছে ছাত্রী হোস্টেলের কার্যক্রম। প্রত্যেকটা ব্যাচের ছাত্রীরা এখানে থাকতে পারতেছে না। যারা প্রথমে আসছে ওরাই সিট পাইছে, আর যারা বাইরে থেকে আসছে ওরা এখন নিজেরা নিজেদের ব্যবস্থা করে থাকতেছে। একটা রুমে 5-6 জন করে গাদাগাদি করে আসি, এবং যেটা হয়তো অনেকের এইভাবে গাদাগাদি করে থাকতে গিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে নিজের অসন্তোষের কথা জানালেন উপাচার্য। আমরা সব ভাড়া বাসাতে স্কুলে ক্লাস নিচ্ছি, এই অসুবিধাটা যেন তাড়াতাড়ি আমরা দূর করতে পারি, এই জন্য আমরা টেম্পোরারি কিছু স্ট্রাকচারের ব্যবস্থা নিয়েছি। আমি নিজেও কিন্তু আমাদের কাজের যে অগ্রগতি এই ব্যাপারে খুব একটা বেশি সন্তুষ্ট হতে পারছি না। বর্তমানে 4 ব্যাচে মোট 362 জন শিক্ষার্থী রয়েছে, আর 5ম ব্যাচের ভর্তি পরীক্ষা শেষে আরও 100 শিক্ষার্থী ভর্তির অপেক্ষায় রয়েছে। সময় সংবাদ, রাঙ্গামাটি। অবর 21 গ্রন্থ মেলাকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা প্রকাশকদের। অন্যদিকে গেল বছরের তুলনায় এবার মেলা দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব হবে এমন প্রতিশ্রুতি আয়োজক কমিটির। ওমর ফারুকের ক্যামেরায় তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। প্রাঙ্গণ বিন্যাসের কাজ শেষ হয়েছে, এরই মধ্যে এখন নানা উপকরণে চলছে বইঘর তৈরির কাজ। বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কারো যেন দম ফেলার ফুরসত নেই। 30 তারিখ পর্যন্ত যে সময়টা আমরা পেয়েছি, তা আমার তো মনে হয় এটা যথেষ্ট সময়। আমি আশা করি যে এবার মেলা আরো ভালো হবে এবং সুন্দর হবে। গত বছরের প্রবলেম থেকে আমরা এগুলো সামনে আনি, তার মধ্যে দিয়ে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করা হয়। এবারও আশা করি যে কর্তৃপক্ষ ওই সমস্যাগুলোর সমাধানের দিকে আমাদের ব্যবস্থা নেবে। রাজনৈতিক পরিস্থিতি খুবই ভালো, দেশের পরিস্থিতি খুব ভালো, এবার পাঠক এবং ক্রেতা খুব সহজেই মেলা আসতে পারবেন। গত বছরের তুলনায় মেলার পরিসর বাড়ছে, অবকাঠামোতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। 6 শতাধিক স্টল বরাদ্দ পেয়েছে 450 প্রকাশনা সংস্থা। থাকছে বিভিন্ন মানের 42টি প্যাভিলিয়ন। এবারের মেলায় মোড়ক উন্মোচন মঞ্চের পাশাপাশি যুক্ত হচ্ছে আমি লেখক বলছি শিরোনামের আরও একটি মঞ্চ। এখানে লেখকরা তাদের প্রকাশিত বই নিয়ে কথা বলবেন পাঠকদের সাথে। এছাড়াও প্রতি বছরের মতো মেলার মূল মঞ্চে ধারাবাহিক সেমিনারের আয়োজনও থাকছে। এবারের মেলার মূল থিম বিজয়, 52 থেকে 71 এবং নবপর্যায়। এ বিষয়ে ব্যাখ্যা দিলেন গ্রন্থমেলা আয়োজক কমিটির সদস্য সচিব। 52, 21 এবং 71-এর স্বাধীনতা, এই দুইটা বিষয়কে আমাদের যে মেলার যে সাজানোর যে পরিকল্পনা, সৌন্দর্যকরণের যে পরিকল্পনা, সেটিতে আমরা পরিব্যাপ্ত করার চেষ্টা করব, যাতে এই নবপ্রজন্মের তরুণ তরুণীরা 52 ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে, 71-এর মর্যাদাকে ধারণ করে। ভাষার মাসের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। মাস জুড়ে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে অমর 21 গ্রন্থমেলা। বছর জুড়ে অপেক্ষার প্রহর এবার শেষ হবার পালা। প্রতি বছরের মতো এবারও নতুন বইয়ের ঘ্রাণে মোহিত হবে পাঠক। প্রাণের উচ্ছ্বাসে মুখর থাকবে অমর 21 গ্রন্থমেলা, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নান্দনিক সৌন্দর্যের স্টল প্যাভিলিয়নে সেজেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাহারি ডিজাইন আর দেশীয় সংস্কৃতির মিশেলে তৈরি এসব স্থাপনা খুব সহজেই নজর কাটছে দর্শনার্থীদের।
এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, গ্রাহকদের সঙ্গে কেবল সরাসরি সম্পর্কই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করে এমন নজরকাড়া উপস্থাপনা। মেলা ঘুরে এসে সাজিদ রাজুর রিপোর্ট। নজরকাড়া সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে স্থাপনাগুলো। দেখলেই মনে হবে ভেতরে একটু ঢু মেরে আসি। নান্দনিক ডিজাইনের এমন বহু কাঠামো চোখে পড়বে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ক্রেতা দর্শনার্থী আকর্ষণে নিজেদের স্টল প্যাভিলিয়নগুলোকে নানা থিম নির্ভর ডিজাইনে সাজিয়েছে প্রতিষ্ঠানগুলো। কেউ বা যোগ করেছে দেশীয় সংস্কৃতির বুনন। প্রত্যাশা পূরণ হচ্ছে এবং একটু ব্যতিক্রম যেহেতু মানুষ পছন্দ করে, এবং সেটা যদি দেশীয় নিজেদের মতো হয়, তাহলে তো মানুষ ওইটার প্রভাব ফেলে। এগুলো আমরা প্রতি বছর দেখি, এবার নতুন করছে, প্রত্যেকবারই তারা নতুন নতুন এক একটা করার ট্রাই করে, ভালো লাগে এগুলো দেখতে। নিজেদের পণ্যের সঙ্গে দর্শনার্থীদের সংযোগ ঘটাতে এই কৌশল বেশ কার্যকর বলে মনে করেন স্টল প্রতিনিধিরা। বিকশিত হয় পণ্যের ব্র্যান্ডের যে একটা প্রেজেন্স থাকা, কাস্টমারের সাথে একটা ডিরেক্ট ইন্টারাকশন। এখানে ইনভেস্টমেন্টের চেয়েও হচ্ছে ওই ইন্টারাকশন এবং ডিরেক্ট ফিডব্যাক নেওয়া, আমাদের কোন প্রোডাক্ট নিয়ে তারা কি ভাবছে, আমরা কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করতে পারি, এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ থাকে। সেলস নেই, শুধু আমরা এখানে প্রমোট করছি ব্র্যান্ডটাকে। আমরা কোনো ইনফরমেশন জানার থাকলে আমাদের গুণগত মান নিয়ে অনেকে কোশ্চেন করে, সেগুলো আমরা দেখাচ্ছি আমাদের ডিসপ্লেতে, সেটা দেখতে পাবেন। স্টল প্রতিনিধি আর দর্শনার্থীরা বলছেন, বাণিজ্য মেলা শুধুই কেনাকাটার জায়গা নয়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের এক ভিন্নধর্মী উপস্থাপনা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে পাইকারি পর্যায়ে 2 দফায় কেজিতে 5 থেকে 6 টাকা কমেছে দেশি পেঁয়াজ ও আলুর দাম। বর্তমানে প্রতি কেজি দেশি আলু 11 থেকে 12 টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভরা মৌসুমে সরবরাহ বাড়ায় 1 বছরের মধ্যে এখন সর্বনিম্ন পণ্য দুটির দাম। চালের বাজার স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে খানিকটা ঊর্ধ্বমুখী সয়াবিন তেল ও মশলার বাজার। হাসান শফায়েতের রিপোর্ট। রাজধানীতে ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি আড়ত মোহাম্মদপুরের কৃষি মার্কেট। শুক্রবার বিকেলে ক্রেতা বিক্রেতার এমন ব্যস্ততা বলে দিচ্ছে বাজারে সরবরাহ বেড়েছে পেঁয়াজ, রসুন, আলুসহ অন্যান্য নিত্যপণ্যের। ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহখানিক আগে প্রতি কেজি 17 থেকে 18 টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম কমে দাঁড়িয়েছে 14 থেকে 15 টাকায়। দাম কমার এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আদা, কেজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। সুখবর রয়েছে আলু ও রসুনের দামেও। তবে দেশীয়ভাবে উৎপাদন হওয়া এসব পণ্যের দাম মাত্রাতিরিক্ত কমে গেলে চাষি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছেন না পাইকাররা। 10 দিন আগে পেঁয়াজ ছিল 17-18 টাকা, 16 টাকা, এই অবস্থায় বাজার 4-5 টাকা কমে গেছে। গত সপ্তাহে ছিল আদা 80 টাকা, এই সপ্তাহে 70 থেকে 72 টাকা চায়না আদা। আর রসুনের বাজারটা গত সপ্তাহে ছিল 70-68, এই সপ্তাহে বেশি আপনার 58 থেকে 60 টাকা। বাজার যে পরিমাণ থাকারই দরকার, কারণ গৃহস্থে তো পয়সা পাইতেছে না, গৃহস্থ পয়সা না পেলে তো মনে করেন চাষ করবে না। সপ্তাহ শেষে কিছুটা অস্বস্তি বেড়েছে খোলা সয়াবিন তেল ও কয়েকটি মশলার দামে। পাইকারিতে মানভেদে প্রতি কেজি মসুর ডাল 81 থেকে 90 টাকা আর চিনি বিক্রি হচ্ছে 47 থেকে 48 টাকায়। এসব পণ্যের দাম বাড়ার কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তেল বাড়ছে গত এক সপ্তাহের ভিতরে মনে করেন 400 থেকে 500 টাকা ব্রেল পড়ছে। আন্তর্জাতিক বাজারও দাম বেশি। এলাচি প্রতি সপ্তাহে মনে করেন যে 20-30 টাকা 50 টাকা বাড়ে কেজিতে। গত সপ্তাহে যেমন মসুর ডাল দেশিগুলো ছিল 85 টাকা কেজি, এই সপ্তাহে সেটা 80 টাকা কেজি। সরবরাহ স্বাভাবিক থাকা ও সরকারি তৎপরতা অব্যাহত থাকায় স্থিতিশীল রয়েছে সব ধরনের চালের দাম। পাইকাররা প্রতি কেজি মিনিকেট মানভেদে 48 থেকে 51 টাকা, বিয়ার 28, 34 থেকে 36 টাকা ও মোটা চাল বিক্রি করছেন 31 থেকে 33 টাকা দরে। হাসান শাফায়াত, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল গাইবান্ধা 3 আসনে নির্বাচন। এ উপলক্ষে বিতরণ করা শেষ হয়েছে নির্বাচনী সামগ্রী। সকালে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং করা হয়। পরে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। গত 19 ডিসেম্বর ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর TIM ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে আসনটিতে গত 30 ডিসেম্বরের নির্বাচন পিছিয়ে 27 জানুয়ারি নির্ধারণ করা হয়। কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসক জানিয়েছেন, গত কয়েকদিনের তুলনায় তার অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। বাংলা চলচ্চিত্রের সঙ্গীত অঙ্গনে অবদান রাখা জনপ্রিয় এই সুরকারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
বাংলা চলচ্চিত্রের প্রায় ৩ শতাধিক গানের সুর সৃষ্টিকারী কিংবদন্তি সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সঙ্গীত পরিচালনায় বিশেষ অবদানের জন্য ৮ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তির পর থেকে লাইফ সাপোর্টে রয়েছেন জনপ্রিয় এই সুরকার। ওনার হার্টটি বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বলি। তো এই সবগুলি বিষয়কে একসাথে ম্যানেজ করে সিপিআর দিয়ে হার্টকে ফিরিয়ে আনতে প্রায় 15 মিনিট সময় লেগেছে। তো এই বিষয়টা ভালো জিনিস না। এর মধ্যে তাকে আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যেটাকে বলা হয় সেটা দিয়েছি। সামগ্রিকভাবে যদি আমি সামারি করি, উনি কিন্তু ভালো নেই, উনি ঝুঁকিপূর্ণ এবং আসলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে ভক্ত ও চলচ্চিত্র জগতের অনেকেই হাসপাতালে ছুটে আসেন। আমি আশা করব যে সে আবার আমাদের কাছে এসে স্বচ্ছ হবে এবং আরও কর্ম করতে পারবে, এবং দোয়া করা ছাড়া এখন আর এটার বেশি আমাদের কিছু বলার নেই। আমার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া, যেন উনি সুস্থভাবে আবার ফিরে এসে আবার যেন কাজের মাধ্যমে সবার কাছে আসতে পারে। আমি চাই যে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, দেশবাসীর আবার বাবা জন্য দোয়া করবে। সঙ্গীত জগতের জনপ্রিয় এই ব্যক্তির অবস্থার অবনতির বিষয়টি বিবেচনা করে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নীলফামারীতে স্বজনদের কাছে কুমিল্লায় নিহত শ্রমিকদের মরদেহ হস্তান্তর, নিহতদের পরিবারকে 1 লাখ ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়। কুমিল্লায় বেশিরভাগ ইটভাটায় স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা, থাকছেন ঝুপড়ি ঘরে, ভুগছেন নিরাপত্তাহীনতায়। শপথ নেওয়া বা সংসদে যাওয়ার প্রশ্নই আসে না, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে বললেন মির্জা ফখরুল। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সদস্যদের সংগঠিত করে হামলার পরিকল্পনা করছিল জেএমবি। হোলি আর্টিজান হামলা মামলা শেষ আসামি গ্রেফতারের পর র্যাবের ব্রিফিং। কাস্টমস দিবসের র্যালি সহ নানা আয়োজন, 48 বছরও যুগোপযোগী হয়নি কাস্টমস অ্যাক্ট, ডিজিটাল সংযোগ স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।